বাংলাদেশে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার অ্যাসোসিয়েশন যেটা আছে, অ্যাসোসিয়েশন একটা প্রোগ্রাম ছিল এবং সেখানে একজন সাবেক আমলা এবং একজন রাজনৈতিক দলের নেতা উনি গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ করেছেন সেখানে, যেগুলো পলিটিক্যাল নেচারের। যেমন ধরেন, আমরা পলিটিক্যালি ধরেন শামীম ভাইয়ের পলিটিক্স এর সাথে তো আমি দ্বিমত করি, আমরা তো পলিটিক্যালি এটা বলি, পাবলিকলি বলতে পারি, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোরামে গিয়ে আমরা কখনো এই কথা বলতে পারি কিনা? যেমন ধরেন, এই আন্ত ক্যাডার বৈষম্য আছে, 26 ক্যাডারের বৈষম্য, 29 ক্যাডারের বৈষম্য আছে। এরা কিন্তু বহুদিন আসছে আমার কাছে তাদের একটা মিটিং এ যাওয়ার জন্য, কিন্তু আমি প্রিন্সিপাল বলে দিয়েছি যে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো মিটিং এ রাজনৈতিক নেতা হিসেবে আমি যেতে পারি না। আপনাদের কোনো বৈষম্যের দাবি থাকলে আমাদেরকে বলেন, আমরা এটা পাবলিক প্লেসে উত্থাপন করব, সরকারের কাছে বলবো যে এই বৈষম্যগুলো ডিল করেন। সেখানে দেখলাম যে আপনার পুরো হল ভর্তি আমলাদের সামনে যেই মানের রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে, এটা দেখে আমার জনতার মঞ্চের কথা মনে পড়েছে। এবং শুধু তাই না, সেখানে আপনার মুখ্য সচিব ছিলেন, সেখানে আপনার জনপ্রশাসন সচিব ছিলেন, তারাও এই বক্তব্যের করে নাই, প্রতিবাদ করে নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারাও এই বক্তব্যের প্রতিবাদ সেখানে করে নাই। পরবর্তীতে যদিও তারা স্টেটমেন্ট দিয়েছে। এবং মানে ক্ষমতা থাকলে যেটা হইতো, যেখানে কয়েকশো আমলাকে ডিসমিস করা দরকার ছিল ইমিডিয়েটলি, ন্যূনতম মুখ্য সচিব এবং জনপ্রশাসন সচিবকে ডিসমিস করা দরকার ছিল। তাদের সামনে এরকম রাজনৈতিক বক্তব্য একটা রাজনৈতিক দলের নেতা এবং সাবেক আমলাকে তারা ইনভাইট কেন করেছে, কেন করতে দিল? পিয়ার পদ্ধতি। এবং এইভাবেই যে আমলাতন্ত্রের ধারাবাহিক রাজনীতিকরণের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং আমলাদের ভিতর থেকে ঠিক ঠিক কথা আসছে। যখন বলা হয়েছে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এরকম থাকলে তো আপনি দুদকে ডকুমেন্টেশন দেন। আপনার নাগরিক রেসপন্সিবিলিটি কি? আপনি যদি জানেন যে এখানে 8 জন উপদেষ্টা দুর্নীতি করেছে, দুদকে কাগজপত্র সহ জমা দেন, ফৌজদারি মামলা করেন, কিছু একটা করেন। যিনি এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে তাদের কাছে প্রমাণ আছে। দেখ না, তো প্রমাণ থাকলে প্রডিউস করতে হবে, তো দুদকে প্রমাণটা জমা দেখ। আমরা তো বিচারের আওতায় আনতে চাই। আইনের শাসন, নতুন বাংলাদেশ মানে কি? আমার কাছে প্রমাণ আছে কিন্তু আমি লুকায় রাখবো, এটা নিয়ে খেলবো, পলিটিক্স করবো, এটা তো হইতে পারে না। আবার আমলারা যারা ঠিক ঠিক বলছেন তারা কে? পলিটিক্যাল স্টেটমেন্টের সাথে আমলা একমত হইতে পারে কিনা? কারণ সে তো পানির মতো রোল প্লে করে। এই বিষয়গুলো নিয়ে মৌলিক প্রশ্ন থাকে। পিয়ার পদ্ধতির যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে পিয়ার এর বিষয় হচ্ছে, ইন প্রিন্সিপাল আমি পিয়ার এর পক্ষে। আচ্ছা। এবং আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে এটা বারবার বলেছি যে একটা মিক্স সিস্টেমে যাওয়া দরকার পলিটিক্যাল স্টেবিলিটির জন্য। বাংলাদেশে দেখবেন যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে 2-3 বছরের মধ্যেই তাকে স্ট্রিট এজিটেশনের মাধ্যমে নামানোর একটা হিড়িক পড়ে যায়। কারণ যারা রাজনীতি করেন তাদের একটা বিশাল সংখ্যা রাস্তায় থাকেন, তারা আসলে কখনো কোনোদিন পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন থাকে না। যদিও তাদের ধরে 3% ভোট আছে, 5% ভোট আছে, 7% ভোট আছে। দ্বিতীয় যেটা সমস্যা সেটা হচ্ছে যে বর্তমান সিস্টেমে আপনি 40%, 42% ভোট পেয়ে 250 সিট পাইতে পারবেন। আবার ইকুয়ালি বিএনপি যে সকল ইলেকশনে হারছে দেখবেন সে 39% ভোট পেয়ে 35 সিট পাইছে। তাহলে আওয়ামী লীগ 45% ভোট পেয়ে 250 সিট পেয়ে গেছে, আবার সে 39-40% ভোট পেয়ে 35 সিট পেয়ে গেছে। তাহলে এই যে ভোটের এবং সিটের রেশিওর যে প্যারিটি, এই প্যারিটিটা হচ্ছে একটা ভোট বৈষম্য তৈরি করেছে। তো এই ভোট বৈষম্যের সাথে পিয়ারের একটা সমালোচনা হচ্ছে, সে স্টেবল সরকার তৈরি করতে দেয় না। শ্রীলঙ্কার এক্সাম্পল, নেপালের এক্সাম্পল, এগুলো বলা হয় বারবার। এই জন্য আমরা বলেছি যে একটা মিক্স সিস্টেম করেন, সবার ইন্টারেস্ট এখানে সার্ভ করা সম্ভব। 200 আসনে বিদ্যমান পদ্ধতিতে ইলেকশনটা হোক না। তাহলে বিএনপি যে যুক্তিগুলো বলছে বা যে পরিস্থিতির কথা বলছে, সেটা কি তারা না বুঝে বলছে? না, তাদের আর্গুমেন্ট, আর্গুমেন্টের তো প্রোজ এন্ড কনস আছে, এবং আমরা তো এই কারণে তো আলাপটা করছি। আমরা বোধ করছি 200 আসনে যদি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয়, তাতে বর্তমান ফাংশনাল সিস্টেমে একটা দল সরকার গঠনের মতো সিট পেয়ে যাবে, আর বাকি 100 আসনটা হচ্ছে পিয়ারে হোক। তাহলে যেটা হচ্ছে যে রাষ্ট্রের কোনো ভোট আপনার আনরিপ্রেজেন্টেড থাকবে না। এবং এই প্রসেসে যেটা করলে যেটা হবে, স্ট্রিট এজিটেশন থেকে সকল রাজনৈতিক দল মানে
পক্ষ বিপক্ষের রাজনীতিটা পার্লামেন্টে চলে যাবে হুম। এবং এটার মধ্য দিয়ে যেটা হবে যে রাষ্ট্র স্টেবল হবে। না, সেক্ষেত্রে যে প্রশ্নটা আজিজ ভাই এবং শামীম ভাই বললেন যে পার্লামেন্টের স্থিতিশীলতার অবস্থা এবং পার্লামেন্টের ভিতরের অবস্থা বা আলোচনার পরিবেশ কেমন থাকবে তখন? কেন থাকবে না? মানে তারা তো বলছেন যে একটা হইচই সবসময় অস্থিরতা লেগেই থাকবে। না, আপনার পার্লামেন্ট তো পার্লামেন্টের স্টাইলে চলবে। পার্লামেন্টে হইচই কি এর আগে হয় নাই? সকল ভালো নির্বাচন যে তিনটার কথা বলছি, সেখানে পার্লামেন্টে হইচই হয় নাই, মাইক ছড়াছড়ি হয় নাই, ফাইল ছড়াছড়ি হয় নাই, ওয়াকআউট হয় নাই, পার্লামেন্ট থেকে পদত্যাগ করে সবাই গণ পদত্যাগ করে নাই, সবই তো হয়েছে। যা মানে আউফাও নির্বাচন করে নাই আমাদের সংসদগুলো, করছে তো, কি করে নাই? আপনি যা যা আশঙ্কা করছেন এগুলো তো নির্বাচনী নাটকের সংসদেও আমরা দেখেছি। অতএব এইটা তো সমাধান না। সমাধান হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমার ভোটের রিপ্রেজেন্টেশন হচ্ছে কিনা। সকল, আপনি ধরেন 5% ভোট পাইছে, কোন আসন পায় নাই, তাহলে এই রাজনৈতিক দলগুলো তো এটা জেনুইনলি চাইতে পারে। আবার সংসদ যেন মানে হান পার্লামেন্ট না হয়ে যায়, সেখানে এই জন্য বললাম 200 আসন যদি আপনি বিদ্যমান পদ্ধতিতে রাখেন, 160-70 দিয়ে আপনি বলছেন একটা মিক্সড অ্যাপ্রোচ থাকা দরকার। সবার মতামত যেন একটা অ্যাকোমোডেট করা যায়। মানে 200 সরাসরি নির্বাচন হবে এবং বর্তমান পদ্ধতি তার পিআরে 100 নির্বাচন হবে।